2026 সালের 12ই জুন টেক্সাসের স্টারবেস থেকে একটা ঘন্টার শব্দ ভেসে এলো। কিন্তু এটা কোনো সাধারণ ঘন্টা নয়, এটা ন্যাসডাকের উদ্বোধনী ঘন্টা, স্পেস এক্সের শেয়ার বাজারের তালিকাভুক্তির ঘন্টা। আর যে মুহূর্তে স্পেস এক্সের শেয়ার ট্রেডিং শুরু হলো, সেই মুহূর্তেই ইতিহাস তৈরি হয়ে গেল। স্পেস এক্সের শেয়ারের দাম $135 নির্ধারিত হলো। আর তখনই ইলন মাস্কের সম্পদ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেল। মানব সভ্যতার ইতিহাসে এই প্রথমবারের জন্য একজন মানুষ ট্রিলিয়নিয়ার হলেন। 1 ট্রিলিয়ন মানে কত? মাস্কের এই সম্পদ কতটা বিশাল সেটা বোঝানোর জন্য কিছু তুলনা দেওয়া যাক। বাংলাদেশের বার্ষিক বাজেট প্রায় $78 বিলিয়ন। মাস্কের সম্পদ দিয়ে বাংলাদেশের 14 বছরের পুরো বাজেট চালানো সম্ভব। আর ভারতের জিডিপি প্রায় $4 ট্রিলিয়ন, মানে মাস্কের সম্পদ তার প্রায় 1/4। পৃথিবীর 800 কোটি মানুষকে যদি মাস্কের সম্পদ সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রতিটি মানুষ পাবেন প্রায় $137 করে, মানে প্রায় 13,000 রুপি। ইলন মাস্কের এই সম্পদ পৃথিবীর 20টি ধনী দেশের মধ্যে প্রায় অধিকাংশের জিডিপিকে ছাড়িয়ে গেছে। বিশ্বের 10 জন ধনীতম মানুষের মোট সম্পদের প্রায় 1/3 শুধু মাস্কের কাছেই রয়েছে। কিন্তু এই মানুষটা কে? কোথা থেকে তিনি এলেন? কিভাবে এত ধনী তিনি হলেন? আর এই সম্পদ দিয়ে তিনি আসলে কি করতে চান? কিরকম তার পাগলামি? তার সমালোচকরা তাকে নিয়ে কি বলেন? এই সব প্রশ্ন এখন বিশ্বজুড়ে। আমাকেও কমেন্ট বক্সে অনেকে লিখেছেন এই নিয়ে একটা এপিসোড করতে। আর তাই আজ এই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। কাহিনীটি শুরুটা করা যাক 1971 সালের 28শে জুন থেকে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে ওই দিন জন্ম নিলেন এলন রিভ মাস্ক। বাবা এলন মাস্ক ছিলেন একজন ইঞ্জিনিয়ার, মা মেই মাস্ক কানাডিয়ান মডেল। পরিবারটা মধ্যবিত্ত, খুব বড় লোক নয়, তবে অভাবও নেই। আর ছোট্ট এলনের মাথায় সারাক্ষণ ঘুরতো একটাই জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার। মাত্র 10 বছর বয়সে নিজেই বই দেখে প্রোগ্রামিং শিখে ফেললো শিশুটি, কোনো শিক্ষক ছাড়াই। আর অবাক কাণ্ড, মাত্র 12 বছর বয়সে সে একটা ভিডিও গেম তৈরি করে ফেললো, আর সেটা বিক্রিও হয়ে গেল একটি কম্পিউটার ম্যাগাজিনে। আর তার জন্য শিশু মাস্ক পেল $500। সেটাই ছিল তার প্রথম রোজগার। 17 বছর বয়সে দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে গেলেন মাস্ক। কারণটা হলো বাধ্যতামূলক সামরিক সেবার মাধ্যমে দেশের শাসককে সমর্থন করতে তিনি রাজি ছিলেন না। আর ছোটবেলা থেকেই এই মানুষটা ছিলেন নিজের নীতিতে অটল। কানাডা থেকে পরে তিনি চলে গেলেন আমেরিকা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে ডিগ্রি নিলেন। তারপর স্ট্যানফোর্ডে ভর্তি হলেন পিএইচডি করতে, শক্তি পদার্থবিজ্ঞান নিয়ে। কিন্তু মাত্র 2 দিনের মধ্যেই তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলেন, কারণ তখন ইন্টারনেটের যুগ শুরু হয়েছে। তিনি মনে করলেন পিএইচডি করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। 1995 সাল এলন তার ভাই কিম্বল মাস্ককে নিয়ে শুরু করলেন প্রথম কোম্পানি জিপ2। সামান্য কিছু বিনিয়োগকারীর অর্থ নিয়ে শুরু হওয়া এই ওয়েব সফটওয়্যার কোম্পানিটি সংবাদপত্র ইন্ডাস্ট্রির জন্য ইন্টারনেট সিটি গাইড তৈরি করত। নিউ ইয়র্ক টাইমস এবং শিকাগো ট্রিবিউনের মতো বড় সংবাদপত্রগুলোর সঙ্গে তাদের চুক্তি হলো। 1999 সালে কম্প্যাক্ট কিনে নিল জিপ2। মাস্ক পেলেন $22 মিলিয়ন, মানে এখন ভারতীয় রুপির হিসেবে প্রায় 208 কোটি টাকা। মাস্কের বয়স তখন মাত্র 27। কিন্তু এলন এখানে থামলেন না। সেই $22 মিলিয়ন হাতে নিয়ে সঙ্গেই শুরু করে দিলেন নতুন কোম্পানি X.com, অনলাইন ব্যাংকিং এর ব্যবসা। পরে X.com মিলে গেল কনফিনিটির সঙ্গে, যে কোম্পানির কাছে ছিল পেপ্যাল নামে একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। মাস্ক হলেন পেপ্যালের বড় শেয়ার হোল্ডার। কিন্তু নাটকীয়ভাবে 2000 সালে তাকে কোম্পানির সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কারণ বোর্ডের সঙ্গে তার মত মিলছিল না। 2002 সালে ইবে
পেপ্যাল কিনল $1.5 বিলিয়ন। মাস্ক পেলেন $175 মিলিয়ন, মানে ভারতীয় রুপিতে প্রায় 1655 কোটি টাকা। এবার তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো প্রায় $200 মিলিয়ন। তখন তার বয়স 31 বছর। বেশিরভাগ মানুষ হয়তো এখানেই থামতেন, একটা সুন্দর বাড়ি কিনতেন, বাকি জীবনটা আরাম করতেন। কিন্তু এলন মাস্ক সেই $200 মিলিয়ন প্রায় পুরোটাই ঢেলে দিলেন দুটো পাগলামি প্রকল্পে। হ্যাঁ, পাগলামি বলেছিল সবাই। একটি হলো রকেট কোম্পানি, আরেকটি হলো ইলেকট্রিক গাড়ি কোম্পানি। আর এবার শুরু হলো তার স্বপ্নের উড়ান। 2002 সাল এলন মাস্ক রাশিয়ায় গেলেন পুরনো ICBM রকেট কিনতে। মঙ্গল গ্রহে একটা ছোট গ্রিন হাউস পাঠাবেন, মানুষের মধ্যে মহাকাশ নিয়ে আগ্রহ জাগাতে চান তিনি। রাশিয়ানরা রকেটের দাম চাইল $8 মিলিয়ন করে। মাস্ক বললেন অনেক বেশি। ফিরে আসার পথে বিমানে বসেই একটা স্প্রেডশিট তৈরি করলেন তিনি। হিসেব করলেন নিজে রকেট তৈরি করলে কত করে খরচ পড়বে। হিসাব দেখে সবাই মাত্র 10 ভাগ খরচে রকেট তৈরি করা সম্ভব। সেই বছরই তৈরি হলো স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন বা SpaceX। শুরু হলো কাজ। আর প্রথমে এলো চরম ব্যর্থতা। প্রথম 3টি রকেট পরপর ব্যর্থ হলো। পুরো টাকা শেষ হওয়ার মুখে। তার বন্ধুরা বললেন, ছেড়ে দাও, এটা ব্যর্থ হলে তুমি একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু মাস্ক ছাড়লেন না। চতুর্থবার রকেট উড়ল, আর এবারে এলো সাফল্য। আজ সেই SpaceX এর লক্ষ্য শুধু রকেট তৈরি নয়, লক্ষ্য মানুষকে মহাকাশে নিয়ে যাওয়া, চাঁদে, মঙ্গলে বা অন্য কোনো জায়গায়। আর 12ই জুন সেই SpaceX এর শেয়ারই বাজারে এলো, ইতিহাসের সবচেয়ে বড় IPO হিসেবে। কোম্পানির মূল্যায়ন হলো প্রায় $1.77 ট্রিলিয়ন এবং $75 বিলিয়ন সংগ্রহ করা হলো শেয়ার বাজার থেকে। এবার আসবো টেসলার গল্পে। 2004 সাল দুজন ইঞ্জিনিয়ার মার্কিন এভারহার্ড এবং মার্ক টারপেনিং একটি ইলেকট্রিক গাড়ি কোম্পানি তৈরি করলেন। তার নাম দিলেন টেসলা মোটরস। টেসলা নামটা তারা কেন দিয়েছিলেন, কে এই পাগল বিজ্ঞানী টেসলা, তা জানতে আমার করা একটি ভিডিও দেখতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এলন মাস্ক সেই টেসলাতেই বিনিয়োগ করলেন। প্রথম ফান্ডিং রাউন্ডেই তিনি কোম্পানিতে $6.5 মিলিয়ন ঢাললেন এবং সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হলেন। 2008 সালে তিনি হলেন সংস্থার CEO। এর শুরুটা ছিল একটা অগ্নি পরীক্ষা। 2008 সালের আর্থিক সংকটে কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে গেল। মাস্ক তার নিজের শেষ সঞ্চয় ঢেলে দিলেন কোম্পানিকে বাঁচাতে। আর তারপর বদলে গেল সবকিছু। টেসলা রোডস্টার থেকে মডেল S, মডেল 3, মডেল X, মডেল Y, একের পর এক গাড়ি বাজার দখল করলো। বিশ্ব বুঝলো ইলেকট্রিক গাড়ি শুধু স্বপ্ন নয়, এটা বাস্তব। এরপরে আসবো মাস্কের সম্পদের হিসেবে, যা শুনলে মোটামুটি মাথা ঘুরে যেতে পারে আমাদের মতো সাধারণ মানুষের। 2026 সালের জুনে SpaceX এর IPOর পরে ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স অনুযায়ী তার মোট সম্পদ প্রায় $1.11 ট্রিলিয়ন। ফোর্বস বলছে আরো বেশি, প্রায় $1.2 ট্রিলিয়ন। তবে সম্প্রতি তার সম্পদের পরিমাণ কিছুটা কমে ট্রিলিয়নের নিচে নেমে এসেছে। এই সম্পদ কোথায় কোথায় ছড়িয়ে আছে? SpaceX এর প্রায় 42% শেয়ার তার কাছে। IPOর পর এই অংশের মূল্য দাঁড়িয়েছে $690 বিলিয়ন। টেসলাতে প্রায় 13% শেয়ার তার কাছে, যার মূল্য 180 থেকে 200 বিলিয়ন ডলারের কাছাকাছি। X মানে আগে টুইটার, X এর দাম এখন $15 থেকে $20 মিলিয়ন, যদিও প্ল্যাটফর্মটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। আর বাকিটা রয়েছে নিউরোলিঙ্ক, বোরিং কোম্পানি এবং অন্যান্য বিনিয়োগে। একটু তুলনা করা যাক। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদ প্রায় $257 বিলিয়ন। অর্থাৎ মাস্ক তার থেকে 3 গুণেরও বেশি ধনী। প্রথম এবং দ্বিতীয়র মধ্যে এতটাই ফারাক। কিন্তু এই সম্পদ ব্যাংকে বা নগদ টাকার হিসেবে নেই। বেশিরভাগ সম্পদই শেয়ার, প্রাইভেট কোম্পানির মূল্যায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রিক গাড়ি, স্যাটেলাইট এবং রোবোটিক্সকে ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশার উপর নির্ভরশীল।
একদিনে তাই এই সম্পদের পরিমাণ কখনো কখনো 10 থেকে 20 মিলিয়ন ডলার পর্যন্ত ওঠানামা করে। মাস্কের বেতন কত? টেসলা থেকে তার আয় শূন্য। শেয়ারের মূল্য বৃদ্ধি আসলে তার আয়ের উৎস। এবার জানা যাক কিভাবে এত দ্রুত বাড়লো এই সম্পদ। 2020 সালে ইলন মাস্কের সম্পদ ছিল মাত্র 24.6 বিলিয়ন ডলার, কিন্তু 6 বছরে তা হয়েছে 1.1 ট্রিলিয়ন ডলার, মানে প্রায় 40 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এই সম্পদ। এর পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, ইলেকট্রিক গাড়ির বিপ্লব। পুরো বিশ্ব যখন পরিবেশ বান্ধব পরিবহনে ঝুঁকছিল, টেসলা সেই সময় বাজারের একেবারে মুখ হয়ে গেল। কোম্পানির শেয়ারের দাম হয়ে গেল আকাশ ছোঁয়া। দ্বিতীয়ত, মহাকাশ ব্যবসার বিস্তার। স্টারলিংক, স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বিশ্বজুড়ে গ্রাহক পাচ্ছে। শুধু স্টারলিংকই গত বছর 11 বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ার। এআই সেক্টরে বিনিয়োগকারীদের আগ্রহ এখন আকাশচুম্বী। মাস্কের এক্সএআই কোম্পানি এবং চ্যাটবট গ্রক সেই ব্যবসার প্রথম সারিতে রয়েছে। চতুর্থত, রাজনৈতিক ঘনিষ্ঠতা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ডজ বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার সুবাদে সরকারি চুক্তিতে স্পেস এক্সের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। এবার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত টাকা দিয়ে মাস্ক করবেনটা কি? প্রশ্নটা স্বাভাবিক। 1 ট্রিলিয়ন ডলার, এত বিশাল অর্থ নিয়ে একজন মানুষ কি করতে পারেন? এ নিয়ে মাস্কের উত্তর কিন্তু অদ্ভুত। তিনি বলেন, আমি টাকার জন্য কিচ্ছু করি না, আমি স্বপ্নের জন্য করি। আর সেই স্বপ্নটা কি? তিনি বলছেন, মানব জাতিকে বহু গ্রহের প্রজাতিতে পরিণত করা। আপাতত মাস্কের চোখে একটাই স্বপ্ন, সেটা হলো মঙ্গল গ্রহে একটা স্থায়ী মানব বসতি গড়ে তোলা। এবং এটা কোনো কয়েকজন মহাকাশচারীর ঘাঁটি নয়। স্পেস এক্সের ঘোষণা অনুযায়ী মাস্কের লক্ষ্য হলো মঙ্গলে প্রায় 10 লক্ষ মানুষের একটা স্থায়ী উপনিবেশ তৈরি করা। ভাবতে পারেন কি বিশাল এই প্রকল্প। তবে আপাতত সেটা একটু পিছিয়ে গেছে। এবছর ফেব্রুয়ারিতে স্পেস এক্সের আরেকটা কাছের লক্ষ্য হিসেবে মঙ্গলের পরিবর্তে চাঁদে স্থায়ী বসতি তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মানুষ মঙ্গলে পৌঁছবে 2030-এর দশকের মাঝামাঝি বা শেষ দিকে। মহাকাশে ডেটা সেন্টার তৈরি করতে চান মাস্ক। মাস্ক কল্পনা করছেন মহাকাশের কক্ষপথে সৌরশক্তি চালিত বিশাল ডেটা সেন্টার স্থাপন করার। পৃথিবীতে ডেটা সেন্টারের জন্য যে পরিমাণে বিদ্যুৎ দরকার তা পরিবেশের জন্য বিপজ্জনক। মহাকাশে সূর্যের আলো সরাসরি ব্যবহার করলে সেই সমস্যা থাকবে না। এরপরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়। স্পেস এক্সের মোট মূলধন বিনিয়োগের 60% 2025 সালে গেছে এক্সএআই এবং এআই বিভাগে। টাকার অঙ্কে সেটা প্রায় 20 বিলিয়ন ডলার। মাস্কের আর একটা লক্ষ্য গ্রককে ওপেন এআই এবং গুগলকে ছাড়িয়ে বিশ্বের সেরা এআই করে তোলা। সম্প্রতি মাস্ক দাবি করেছেন যে গ্রক নতুন প্রযুক্তি আবিষ্কার করতে পারবে এবং এমনকি নতুন পদার্থবিজ্ঞানের সূত্রও খুঁজে পেতে পারবে। মানে গ্রক হয়ে উঠতে পারে মানব আইনস্টাইনের বিকল্প যন্ত্র। এরপরে আছে টেসলা অপটিমাস রোবট। টেসলা এখন শুধু গাড়ি তৈরি করে না, তৈরি করছে মানুষের মতো দেখতে রোবটও। এর নাম অপটিমাস। মাস্কের স্বপ্ন এই রোবটগুলো একদিন কারখানায়, বাড়িতে, এমনকি মঙ্গল গ্রহে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে। এরপরে আছে নিউরোলিঙ্ক, মস্তিষ্কের চিপ। মাস্কের আরেকটা কোম্পানি নিউরোলিঙ্ক মানুষের মস্তিষ্কে চিপ বসানোর কাজ শুরু করেছে। এর উদ্দেশ্য পক্ষাঘাতগ্রস্ত মানুষকে আবার চলাফেরার সুযোগ দেওয়া এবং ভবিষ্যতে মানুষ এবং কম্পিউটারের একটা মিলন। এবার আসি মাস্কের সমালোচকরা তার সম্পর্কে কি বলেন সেই প্রসঙ্গে। প্রথম অভিযোগটি হলো অসামঞ্জস্যপূর্ণ ক্ষমতা। একজন ব্যক্তির হাতে এত সম্পদ মানে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি সবকিছুতেই তার বিপুল প্রভাব। এটা কি গণতন্ত্রের জন্য একটা বড় বিপদ নয়? দ্বিতীয় অভিযোগটি হলো আইপিওর ফাঁদ। বিশেষজ্ঞরা বলছেন স্পেস এক্স আইপিও আসলে সাধারণ বিনিয়োগকারীদের থেকে ইনসাইডারদের দিকে সম্পদ স্থানান্তরের একটি সুচিন্তিত প্রক্রিয়া। আর তৃতীয় অভিযোগ মহাকাশের
অতিরিক্ত প্রতিশ্রুতি। স্পেস এক্স নিজেই স্বীকার করেছে যে তাদের ব্যবসায়িক পরিকল্পনার অনেকটাই অপ্রমাণিত প্রযুক্তির উপর নির্ভরশীল এবং XAI এর পরিষ্কার কোনো মুনাফার পথও নেই, অথচ এতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এবার আসবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইলন মাস্ক মানুষটা কিরকম। তথ্য বলছে ইলন মাস্ক একটা জটিল চরিত্রের মানুষ। তার ব্যক্তিগত জীবনও কম বিতর্কিত নয়। একাধিক বিবাহ, একাধিক সম্পর্ক এবং বিভিন্ন নারীর গর্ভে 10-12টি সন্তান। তার সমাজ মাধ্যমে উপস্থিতি কখনো বিপজ্জনক, কখনো হাস্যরসাত্মক, কখনো উস্কানিমূলক। তিনি নিজেই বলেছেন রাত 3টে মদ খেয়ে টুইট করা উচিত নয়, কিন্তু তিনি তা করেন। তার অ্যাসপারাগার সিনড্রোম মানে এক ধরনের অটিজম আছে বলে তিনি নিজেই জানিয়েছেন। এই অবস্থায় সামাজিক সংকেত বোঝা খুব কঠিন হয়, আর হয়তো সেটাই তাকে প্রচলিত সীমানার বাইরে গিয়ে ভাবতে সাহায্য করে। তাহলে এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন ইলন মাস্ক? তার বয়স এখন 54, সম্পদ $1.1 ট্রিলিয়ন এবং তার কোম্পানিগুলো মিলে নিয়ন্ত্রণ করছে রকেট, ইলেকট্রিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট, সামাজিক মাধ্যম, মস্তিষ্কে চিপ এবং মাটির নিচে টানেল। এবং এই কাহিনীটা কিন্তু খুব অস্বস্তিকর, কারণ যখন একজন মানুষের সম্পদ পৃথিবীর কোটি কোটি মানুষের মিলিত সম্পদকে ছাড়িয়ে যায়, তখন একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি কোনো ব্যক্তিগত প্রতিভার পুরস্কার, নাকি একটা অদ্ভুত ধনতান্ত্রিক ব্যবস্থার ফল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের সবাইকে। কারণ এলন মাস্ক নিজের ইচ্ছেতে যে পৃথিবী গড়ছেন, নিজে যা ভাবছেন, যেভাবে চালাতে চাইছেন দুনিয়াটাকে, সেই দুনিয়াতে আমাদেরও বাস করতে হবে। সেটা আমরা না চাইলেও করতে হবে, মেনে নিতে হবে তার তৈরি জগৎকেই। সেটা ভালো না মন্দ তার জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।